আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইরে আবারও নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে কিন্তু সারা দিন রাত একটানা বৃষ্টি হইতেছে। এর মাঝে আবার 2 দিন রাতে শুধু বৃষ্টি হয়েছে, দিনের বেলা বৃষ্টি হয়েছে না। এখন গতকাল থেকে রাতে দিনে এরকম সমান তালে বৃষ্টি পড়তেছে। আর এই বৃষ্টিতে আমার বাড়ির কি অবস্থা এটা আপনাদেরকে আজকে একটু দেখাইলাম। একটু আগে আমরা বাড়িতে কাজ করছিলাম, তো বৃষ্টি আসাতে পরে আবার চলে গেছি। এই যে এই গর্তটা মূলত আমি একটা পুকুরের মতো করছিলাম আর কি, এই চারিটা ভিতরে ছিল যেটার মধ্যে পানি জমা থাকতো। তো এটা উঠাইছি, এখন এই গর্তটা ভরা লাগবো আর কি। আর ওই যে আমার বিল্লু বৃষ্টির জন্য ওই চেয়ারে ঘুমাইতেছিল, এখন ঘরের ভিতরে গেছে। আর এই যে দেখেন আমার চালের অবস্থা, মানে ঘরের ভিতরে একদমই পানি পড়ে না, কিন্তু বারান্দার চালটা একেবারে নষ্ট হয়ে গেছে। বারান্দার চালটা পাতলা করে দেওয়া হয়েছিল মনে হয়, তো বারান্দা দিয়ে যে সমানে পানি পড়ে, যার কারণে আজকে ভাবছিলাম বৃষ্টির দিন একটু খিচুড়ি রান্না করা, আমার হইল না। আমি যে তালপাতার গেটটা বানাইছিলাম, যদিও এটা আমি মাত্র কয়েকদিনের জন্য বানাইছি, এরপরে এটা পাল্টাই আবার নতুন করে গেট করাম আর কি। তো আপাতত বৃষ্টির কারণে এটা মূলত আর কি বানায় রাখা হয়েছে। যাই হোক, দেখেন এই তালপাতা ভিতরে কিন্তু একটু বৃষ্টি পড়ে না, আর এই তালপাতা গুলা কিরকম এখনো শুকনা। আর এইদিকে আমি হচ্ছে শশা গাছ লাগাইছি, এই যে শশা গাছ আর একটা মিষ্টি কুমড়ার চারা এমনিতেই হয়েছিল, এটা এনে লাগাই দিছি। তো এই শশা গাছগুলা বড় হইতে হইতে আমি এখানে পার্মানেন্ট যে গেট, এই গেট বানায় ফেলাবো, আর এই শশা গাছগুলো উঠাই দিব হচ্ছে গেটের ভিতরে। আর এদিকে হইতেছে আমার শীতলাউ, এই যে শীতলাউ গাছ, মাশাআল্লাহ গাছগুলা ভালোই হয়েছে। তো এখানে অনেক ঘন হয়ে গেছে, এখান থেকে চারা উঠাই আবার অন্য জায়গায় লাগাইতে হইব। আর এইখানে লাগাইছিলাম হচ্ছে চাল কুমড়া, তো চাল কুমড়া অল্প অল্প বের হইতেছে। এই যে বৃষ্টিতে কি এখন নষ্ট হয় কিনা কি জানি। আর এখানে হচ্ছে আমি ফুলের চারা রেডি করছি, আরও আছে এদিকে, এই যে এগুলা বৃষ্টিতে কি নষ্ট হয় কিনা। আর আমি যে গাঁদা ফুলের কাটিং গুলা বসাইছিলাম বালির মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম, তো দেখেন এখন এই গাঁদা ফুলের কাটিং গুলাতে কি সুন্দর ফুল আসছে। তবে আমি এটা লাগানোর ভিডিও দিতে পারি নাই, কি সুন্দর ফুল আসছে শীতের আগেই। আর এই বৃষ্টিতে দেখেন পাকা ধানের ক্ষেতের কি অবস্থা। আর ওইদিকে আমাদের জমি কিছু কিছু পাকা শুরু হয়েছে। আর এই জায়গার ধানগুলা অনেকটা লম্বা ছিল, আমি ভাবছিলাম যে এইখানের ধানগুলা দিয়া হইতেছে আমার ঘরের চালের খড় আর কি রেডি করাম। তো এখন তো সব ধান এই যে বৃষ্টিতে পড়ে গেছে, তো দেখা যাক হয় কিনা। আর চালের তো দুর্দশা। আর এখন আপনাদেরকে দেখাই আমি যে কয়েকদিন আগে মূলা আর লাল শাক লাগাইছিলাম, এগুলার কি অবস্থা। এই যে আমার মূলাগুলা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমার মায়া লাগে, যার কারণে আমি একটা এখন পর্যন্ত উড়াই নাই। কিন্তু আম্মা বলতেছে যে এখন যদি না উড়াস তাহলে নষ্ট হয়ে যাব, কারণ ঘন হয়ে গেছে। আর এদিকে হইতেছে লাল শাক, তো লাল শাকগুলা যেগুলা বড় হয়েছে এগুলা উঠায়, আবার নিচে ছোট ছোট আছে ওইগুলা আর কি আস্তে আস্তে বড়গুলা উঠায় খাওয়া লাগবো। তো সময় করে একদিন এগুলো উঠায় নিলাম। আর এখানে লাগাইছিলাম হইতেছে ধনিয়ার গাছ, তবে ধনিয়া ততটা ভালো হয় নাই, এই যে অল্প অল্প বেড়াইছে। আর সাইডে দিয়ে আমি বেগুন লাগাইছি, তো ধনিয়ার গাছ আরো নতুন লাগাইতে হইব আর কি ধনিয়া, যেহেতু এগুলা হয় নাই। আর এইখানে হইতেছে সম্পূর্ণটাই টমেটো লাগাই দিছি। এখন বৃষ্টিতে আমার গাছগুলা হয় কিনা আল্লাহ জানে। আর এই মাটিগুলা এখনো প্রস্তুত করা হয় নাই, এগুলা বীজ আই না তারপরে প্রস্তুত করবাম আর কি। আর এখানে যে আমি কবির চারাগুলা ফাটাইছিলাম আপনারা দেখছিলেন, ফুলকপির, এই যে লাগানোর পরে এগুলা এখন এই অবস্থায় আছে। এখানে সম্পূর্ণটাই ফুলকপি, পাতাকপি এগুলা দিছি আর কি। আর একটা ড্রাগন ফলের গাছ এই যে এখানে লাগাই রাখছি, দেখা যাক হয় কিনা।
তো এইদিকে কিন্তু সব ধানই মোটামুটি পাকা শুরু হয়েছে। আমি এখন কিন্তু ছাতা ছাড়াই আমার এই যে তালপাতার গেটের নিচে আছি, এখানে একদমই বৃষ্টি পড়ে না। আর ওই যে ছাতা আমার পিছনে। আমি আজ থেকে 2-3 মাস আগে হইতেছে ওই শিমুল আলু, যেটারে আমরা কাঠ আলু বলি আর কি, তো ওই আলু গাছ লাগাইছিলাম। তো আমি বুঝতেছিলাম না যে এগুলা কোন সময় হইব। পরে আজকে ভাবি আসছিল সকালে, পরে ভাবি বলতেছে যে আলু তো হয়ে গেছে, তো আলু উঠান না কেন, আলুর মাটি ফাইতে গেলে নাকি আলু হয়। তো ভাবি দেখে বলতেছে যে আলুর নিচে তো মাটি ফাটছে, তো উঠায় দেখেন এই যে নিচে এরকম ফাটা দিছে, তো এরকম ফাটা দিলে নাকি আলু হয়। তো এই যে আলু গাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল, এখানে আছে, ওই জায়গায় আছে, আরো লাগাইছিলাম যেগুলো ছাগলে নষ্ট করে দিছে। তো এখন আলু না উঠাইলে নাকি আবার বৃষ্টিতে পচে যাব। তো দেখি আজকে বৃষ্টিটা কমলে বিকালের দিকে আলুগুলো উঠাই নিয়ে। আর ওইদিকে তো শিম গাছের অবস্থা খারাপ, পাহাড় তো একদমই দেখা যাইতেছে না, প্রচুর বৃষ্টি হইতেছে পাহাড়ে। আমার পিছনে ওই যে পাহাড় দেন একদম সাদা হয়ে রয়েছে, পাহাড়ে প্রচুর বৃষ্টি হইতেছে। এই বছর আমাদের এলাকায় একটা ডলও হয় নাই, প্রত্যেক বছর কিন্তু 2-3 বার ডল হয়। মানে পাহাড়ে বৃষ্টি হইলে আমাদের বাড়ির পিছনে যে ছড়াটা আছে, ওই ছড়া দিয়ে পানি আসে, পুরো গ্রাম ডুবাই দেয়। তো এই বছর একদিনও ডল হয় নাই। এখন শেষমেশ কি ডল হইব কিনা, কারণ যে পরিমাণে বৃষ্টি পড়তেছে আর পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, আল্লাহ জানে। এখন যদি ডল হয় তাহলে সবার অনেক ক্ষতি হয়ে যাব, কারণ সবারই ধান মোটামুটি পাকার পথে। তো এখন ডল হইলে সব ফসল নষ্ট হয়ে যাব। তো আল্লাহ বৃষ্টিটা কমাই দিত। সবারই মন খারাপ, টেনশনে। আমাদের মতো অনেকের জমির ধানই কিন্তু শুয়ে পড়ছে, দেখেন অবস্থা পিছনে। আমার ঘরের বারান্দার চাল দেখলে একটা কবিতার কথা খুব মনে পড়ে বৃষ্টির দিনে। এই কবিতাটা আমার মা ছোটবেলায় অনেক বলতো। মানে আসমানি নাকি ভেন্না পাতার ছানি দিয়া ঘর ছিল, আর এই ঘর দিয়া বৃষ্টি হইলে এরকম পানি গড়ায় পড়তো। তো আমার অবস্থা হয়েছে আসমানির মতো। এই চেয়ারের মধ্যে বিড়াল বসা ছিল, তো বৃষ্টির পানি সরাসরি চেয়ারে পড়াতে ওই আমার ঘরে ঢুকে গেছে। এই যে বেলু দাওয়ের উপরে শুয়ে রয়েছে রে। আমার ঘরের চাল কিন্তু একদমই নতুন এখনো। এই যে ঘরের চাল দিয়া 1 ফুটা পানিও পড়ে না, কিন্তু পুরা বারান্দার চাল নষ্ট হয়ে গেছে, পুরা বারান্দা নষ্ট হয়ে গেছে। এই বছর অনেক মজবুত করে দিলাম, যাতে 1 বছর আমি আরামে থাকতে পারি। সকাল থেকে দিনটা যদিও একটু ভালো ছিল, বিকালের দিক থেকে কিন্তু ঝুম বৃষ্টি নামে, একদম সারা রাত পর্যন্ত বৃষ্টি হয়। তো সকালবেলায় আমি এখানে যখন কাজ করতে আসছিলাম, তখন আমার বিড়ালও সাথে আসছিল, তো ওরে রেখে গেছিলাম। এখন বৃষ্টি নামছে, ওরে আবার নিতে আসছি, যার কারণে ভাবলাম যে বৃষ্টিতে আমার বাড়ির কি অবস্থা এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে কোনো রান্না বান্নাই করি নাই বৃষ্টির কারণে, কারণ বারান্দা দিয়া পানি পড়ে। তো বৃষ্টিটা একটু কমলে তারপরে ভাবতেছি আজকে যে বাগানে শাকগুলা হয়েছে এগুলা দিয়ে আজকে একটা খিচুড়ি করাম। তো দেখা যাক বৃষ্টি কমে কিনা। এই বৃষ্টিটাই মনে হয় শেষ, শীতের আগে সম্ভবত আর কোনো বৃষ্টি হইতো না, সবার মুখে শুনি আর কি। সবাই বলতেছে যে এই বৃষ্টিটাই নাকি শীত নামাই দিয়া যাবো। তো দেখেন প্রত্যেকটা জমির মধ্যে কিন্তু ধান একদম পরিপক্ক হয়ে রয়েছে। তো বৃষ্টি যদি ভারী হয় বা ডল আসে তাহলে কিন্তু বিরাট বড় ক্ষতি হইব, কারণ পুরা গ্রামের 1% জমির ধানও এখনো কেউ কাটে নাই, সবগুলাই মানে আধা পাকা। ওই যে লাল দেখা যায় ওগুলা হইতেছে আমাদের জমির ধান, কিছুটা পাকছে আর কি। তো এগুলা সম্ভাবনা ছিল কাটতে ফেলানোর, কিন্তু এর মাঝে বৃষ্টি নেমে গেল। মানে জমি দেখতে দেখতে একটা কথা মনে পড়লো, একজন আমারে কমেন্ট করছিলেন যে আমাদের এদিকে আসতে চান, জমি কিনতে চান, জমির দাম কেমন। তো আমাদের এদিকে আজ থেকে আরো 3-4 বছর আগেও মানে জমির দাম একদম কম ছিল, 20-25 হাজার টাকা কাঠা ছিল, বেশি হলে 30-35 হাজার টাকা এরকম ছিল। কিন্তু তখন একটা ফসল হইতো মাত্র, শুধুমাত্র ওই যে এখন যে অগ্রানের ধান, এই ধানই হইতো, বড় ফসল হইতো না, যার কারণে কিন্তু জমির দাম অনেক কম ছিল। আর যেহেতু আমাদের এদিকে জমিতে অনেক পরিমাণে বালি, তেমন একটা ভালো ফসলও হয় না। তো এক ফসল ছিল, সারা জীবনই আমরা দেখছি এক ফসল। পরে 2017 সালে আমাদের এদিকে কারেন্ট আসে, মানে বিদ্যুৎ আসার পরে ধীরে ধীরে মানুষ হইতেছে যে গভীর টিউবওয়েল, গভীর নলকূপ এগুলা দিয়া
তারপরে অল্প অল্প জমি করা শুরু করে। আর হইতেছে আমাদের যে বর্ডার রুট, এই বর্ডার রুটটা আগে কাঁচা ছিল, পরে আস্তে আস্তে এই বর্ডার রুটটা পাকা হয় আজ থেকে আরো 2 বছর আগে। তো যখন বর্ডার রুট পাকা হয় তখন দেখা যায় যে বর্ডার রুটের আশেপাশে যত জমি ছিল এগুলার দাম অনেক বাইরে গেছে। কারণ হইতেছে যেহেতু আমাদের এটা একটা পর্যটন এলাকা ছিল, এখনো আছে, তবে আগে একটু বেশি ছিল, কারণ আগে আমাদের এলাকায় প্রচুর লোক আসতো, যার ফলে দেখা যায় যে আমাদের জমির দাম বাইরে গেছে। তো এখন বর্ডারের সাথে জমি যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনার 1.5-2 লাখ টাকা কাঠা, সম্ভবত 8% মিলে 1 কাঠা হয়। আমি সঠিক জমির মাপ বুঝি না, যাই হোক। তারপরে আর যে বন্ধের মাঝখানে এই যে জমিগুলো দেখতেছেন এগুলা 80, 90, 1 লাখ এরকম আছে। আর আগে পাহাড়ের নিচে জমি কেউ কিনতো না, কারণ হাতি নষ্ট করতো ফসল, যার কারণে কেউ ধান করতে পারতো না। আর এখন ওই জমিগুলো 1,10,20 এরকম করে বিক্রি করা হইতেছে। আর তার চেয়ে বড় কথা হইলো এখন কেউ জমি বিক্রি করে না। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের এখন সবাই সুখী, আগেও সুখী ছিল। আগে যখন 1 ফসল করতো তখনও কিন্তু গ্রামের মানুষ সুখী ছিল। 1 ফসল মাত্র একবার ধান করতো, সারা বছর এই ধান খাইতো। এখন 2 ফসল করে, তারপরেও এখন কিন্তু আরো সুখী। এখন কেউ জমি বিক্রি করতে চায় না, মানে আপনি 10 লাখ টাকা নিয়ে ঘুরলেও কেউ রাজি হয় না জমি বিক্রি করতে। দেখা যাইতেছে আমাদের এদিকে যেহেতু একদম প্রত্যন্ত গ্রাম, যার কারণে শিক্ষা ব্যবস্থাও এতটা জোরালো না, মানুষ এতটা সচেতন না। তো যদি এরকম হইতো যে কারোর ফ্যামিলির কেউ বিদেশে যাইতেছে পড়াশোনার জন্য বা চাকরির জন্য, তো জরুরি টাকার দরকার, তাইলে কিন্তু জমি বিক্রি করতো। তো এখন দেখা যায় আমাদের গ্রামে মানুষের কোনো চাহিদা নাই, যার কারণে কেউ জমি বিক্রি করে না। মানে বর্ডার রোডের সাথে আমি অনেকদিন যাবতই একটু জমি কেনার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কেউ জমি বিক্রি করতে রাজি হয় না। তো যাই কমেন্টে করছেন তার জন্য এতগুলো কথা বলা, যে জমির দাম যদিও কম তারপরেও কিন্তু কেউ এখন জমি বিক্রি করতে চায় না। তো যাই হোক, অনেক কথা বললাম। বৃষ্টির মধ্যে হয়তোবা আমার সাউন্ড একটু কম শোনা যাইতেছে। এর মাঝে দেখছিলাম আমার একজনে কমেন্ট করছিলেন যে আমি আসলে কি ইউজ করি, মাইক্রোফোন ইউজ করি কিনা ভয়েস রেকর্ডের জন্য। আসলে আমি সরাসরি ফোনের মধ্যেই হচ্ছে আমার ভয়েসটা দিয়েই, আমি কোনো ডিভাইস ইউজ করি না। তো বৃষ্টির শব্দে হয়তোবা সাউন্ড একটু কম শোনা যাইতেছে। এখন আরো ভারী হয়ে বৃষ্টি নামতেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য উৎসাহিত করবেন। তো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।